উত্তর হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর। হুমায়ুনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে এফআইআর। বহরমপুর থানায় ভারতীয় জনতা যুব মোর্চার এফআইআর। কেন এফআইআর? তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন জনসভা থেকে, কি বলে জানবো আরো বিস্তারিত। প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করলো ভারতীয় জনতা যুব মোর্চার যে সদস্যরা, তারা কিন্তু বহরমপুর থানায় এফআইআর দায়ের করে এবং তাদের অভিযোগ যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তায় এবং হুমকি এবং তার সঙ্গে শাসানিমূলক যে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে তিনি দিয়ে চলেছেন অনবরত, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বহরমপুর থানায় গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু এই এফআইআর দায়ের করা হয়। এবং তারা দাবি করেছে হুমায়ুন কবিরকে, যে নওদা এবং রেজিনগর থেকে বিধায়ক, সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করতে হবে। এর আগেও কিন্তু একাধিকবার দেখা গিয়েছে, যদি হুমায়ুন কবিরের দেখা যায় তাহলেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তোমার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় এই উস্কানিমূলক এবং শাসানিমূলক এবং কখনো বা হুমকি দিয়েছে। এবং দুদিন আগেই দেখা গিয়েছে যে ওই হুমায়ুন কবির তোমার রেজিনগরের যে কাশীপুর, সেই এলাকাতে সবাই বলার সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং পুলিশ সুপার এসপির বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এবং তারপরে কিন্তু পরের দিনও তোমার বহরমপুরে একটি কর্মী সভাতেও তিনি সেই প্রকাশ্যে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে, এবং যে রাজ্য জেলা নেতৃত্ব রয়েছে বিজেপির যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু রীতিমতোভাবে উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারপরে কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা কিন্তু এফআইআর করার সিদ্ধান্ত নেয়, এবং তারা জানিয়েছে যে শুধুমাত্র এই বহরমপুর থানায় নাই, সমস্ত থানাতেই, মুর্শিদাবাদের যেরকম 27টা থানা আছে সেখানেও যেরকম অভিযোগ দায়ের হবে, রাজ্যের বিভিন্ন থানাতেই কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে কিন্তু জানিয়েছে। তবে ঠিক কি বলেছিলেন এই জনসভা থেকে, কি হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির, শুনুন একবার। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। দেশদ্রোহের মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন এর আগেই অগ্নিমিত্রা পাল। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির নয়, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। হুমায়ুন কবির ভোটে জিতে 2টো সিটে জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন হনু হয়ে গেছেন। তো দেখুন, ওনাকে বলবো যে 2টো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রের বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছে, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। যে কাজগুলো বিজেপি সরকার এইভাবে করার চেষ্টা করছে, ওদের নিজস্ব এজেন্ডা গুলো এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতার মতো করে নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলার সমস্যা হয়, এমন ভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। হুমায়ুন বাবু বিরোধিতা করবেন, তিনি তো বিধানসভায় আছেন, এবং মানুষকেও আমরা নিশ্চয়ই মিটিং মিছিল যেখানে যেটা প্রয়োজন আমরা মানুষের দরবারেও যাব। আইন ভঙ্গ করে বা কোনো এমন উগ্র আচরণ যাতে আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই করে বিতর্ক বাড়াবার অর্থ হয় না। লোকে তাকে খাতিরদারি করেছিল বাবরি মসজিদ তৈরি করার জন্য। বাবরি মসজিদের এখন আলোচনায় নেই, এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো, তাই করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে, তার নিজের কাউকে দাঁড় করাবে, তাকে জেতাতে বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে, এই তো গল্প। অথচ বিজেপির সমর্থনে কিন্তু সবকিছু হচ্ছে। এই বিজেপির সমর্থন নিয়েই কিন্তু বাবরি মসজিদ নামক যে প্রজেক্ট, এটাকে ইলেকশন প্রজেক্ট বলতে পারেন,
ভোটের প্রজেক্ট তৈরি করা হয়েছিল। শুধুমাত্র বহরমপুর থানায় নয়, ইংরেজবাজার থানাতেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর। মহরমে বাংলা জুড়ে অস্ত্রহীন তাজিয়া শোভাযাত্রা। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। গত জামানার তৃণমূল সরকারকে তোষন্তোপ, পালা বদলের বাংলায় কড়া অ্যাকশনের হুঁশিয়ারি। গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন। তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই। বাংলায় অভিন্ন দিওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ, प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ, प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ে রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিকের সমান আইন হওয়া সংবিধান সেটাই বলেছেন, আমরা সেটাই করছি। বাকি যেসব পিছিয়ে থাকা সমাজ তাদেরকে আলাদা কিছু বিশেষ সুবিধা দেওয়ার দরকার হলে নিশ্চয়ই দেবে, সেটাও সংবিধান অনুযায়ী হবে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয়ে মানুষের মধ্যে একটা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। নবান্ন সূত্রে খবর, অসমের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতি রয়েছে, সেটাই বজায় থাকবে। তাদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। আইনের চোখে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। সংবিধানের অনুচ্ছেদ 366-র 25 এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তপশিলি জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত বহু বিবাহের মতো বৈষম্য দূর হবে, তবে সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য নয়। আমি চাই আমরা নির্বাচনের আগে মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইউসিসির কথা বলেই আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। কোনো হিডেন এজেন্ডা নেই, এটা হবে। পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিলের পক্ষে। এখন বিরোধিতা করবেন, তারা বিতর্কে অংশগ্রহণ করুন। পশ্চিমবঙ্গের মতো করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিল পেশ করছেন। তো এখানে কোনো প্রশ্ন কোনো রাজ্যকে অনুকরণ করা নয়। আর বিজেপি তো একটাই, বিজেপির মধ্যে কেরল লাইন, বেঙ্গল লাইন, আসাম লাইন এসব বলে কিছু হয় না। বিজেপির লাইনটা বিজেপির লাইন, সেই লাইনে ইউসিসি আসছে। আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে বিধানসভায় পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড,
ঠিক একই মডেলে এ রাজ্যেও কার্যকর করা হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। তবে সেক্ষেত্রে বিধানসভায় বিল আকারে পেশ করা হলেও আইন আকারে কার্যকর করতে সময় নেবে নয়া সরকার, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের প্রতিশ্রুতি পালন করবে বিজেপি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, কি বললেন শঙ্কর ঘোষ? ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে আমাদের যে সংকল্পপত্র, যাকে আমরা ভরসাপত্র নাম দিয়েছিলাম, সেখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পরে আমরা ইউসিসি লাগু করব, ইউনিফর্ম সিভিল কোড লাগু করব। তো সবাই জনতা আমাদেরকে বসিয়েছে ক্ষমতায়, আমরা যা যা লিখেছিলাম তা আমরা পূরণ করব বলে আমরা এক এক করে সব পূরণ করছি। স্বাভাবিকভাবে ইউসিসিও হবে, এবং ইউসিসির যে বিষয়টি মূলত ভারতবর্ষের সংবিধানের যে মূল যে আত্মা তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন তাদের প্রতি সমান আচরণ করবে। তো সেটাই হচ্ছে। এবং ইউনিফর্ম সিভিল কোড কেন দরকার আমরা সবাই জানি, ফলে এক্ষেত্রে এটা সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু হবে। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জমানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার, আর এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় আসছে সংশোধনী বিল, বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জামানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও দেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরো কার্যকরী করা। কারা গায়ের জোরে সবকিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে, এবং আমরা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে 66টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আরও কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায়। তৃণমূল জামানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জামানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোন রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। 3 বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে
পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশকে ধমক মন্ত্রীর। খুনের মামলায় ইনভেস্টিগেটিং অফিসারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তদন্তকারী অফিসারকে ধমক অশোক কীর্তনিয়া। কখনো মেয়েটা স্বামীর পরিবারের সাথে দীর্ঘদিনের অশান্তি, তার লাশ পাওয়া গেল। আপনার ওসি আইও এনাকে জোর করে লিখে নিয়েছে যে দেখুন আমার মেয়ে ঝাঁপ দিয়েছে, মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু যারা এখানে নার্স আছে, 2টা নার্স, তাদের বক্তব্য স্যার কখনো মেয়েটা মানসিক অবসাদে ভুগতে পারে না, এতটা পজিটিভ ছিল। মার্ডার করে ফেলা হয়েছে, কে মার্ডারে জড়িয়ে আছে তাদের ধরতে হবে, ধরে নিয়ে যাতে তাদের ফাঁসি অব্দি পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে আপনাকে, কোনো কথা নেই। আর যদি ভেবে থাকেন পুরনো জমানার বসিরহাট হিঙ্গলগঞ্জ যদি ভেবে থাকেন, আমার থেকে খারাপ কিন্তু কিছু হবে না। তৃণমূলের জমানা ভুলতে পারেননি নাকি, সেটা প্রশ্নের উত্তর দেন। ডাইরেকশনটা কে দিতে তার নামটা লাগবে আমার। যারা জড়িয়েছে তাদের যদি না তোলায় আপনি আয়ো, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি আইওকে ধমক দিচ্ছেন, তদন্তে গাফিলতি বা আইও করেছেন কেন, কোথায় গাফিলতি ছিল, আর তারপর মন্ত্রীর ফোন পেয়ে কি কোনো তৎপরতা? দেখো রুমিলা, উত্তর 24 পরগনার এই বনগাঁর উত্তর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে এই শুভ্রা সাহা নামে যে নার্স এবং তার কন্যার দেহ উদ্ধার হয়েছিল হিঙ্গলগঞ্জ থেকে, এবং তার পরিবার অভিযোগ করছে যে তার মেয়ে এবং নাতনিকে খুন করা হয়েছিল। সেই অভিযোগ তুলেছে তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ মৃতা নার্স তার পরিবারের বাড়ি হরিণঘাটা এলাকায়। সেখান থেকে তার পরিবারের পক্ষ থেকে আজ অশোক কীর্তনিয়ার সঙ্গে দেখা করা হয়েছিল। তার বাবা মা দেখা করেন এবং অভিযোগ তোলেন যে তার মেয়ে এবং নাতনিকে খুন করা হয়েছিল, এবং সেই সময় যে ঘটনা ঘটেছিল তারা স্পটে গেছিলেন, অর্থাৎ ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশের তরফ থেকে যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, পুলিশ সেই দায়িত্ব না নিয়ে তাদেরকে বলা যেতে পারে যে ভুল পথে পরিচালিত করেছিল। তাদের অভিযোগ সঠিকভাবে নেওয়া হয়নি, এই অভিযোগ করেন তারা মন্ত্রীর কাছে। তারপরেই মন্ত্রী রীতিমতন, যিনি তদন্তকারী অফিসার ছিলেন, তাকে রীতিমতন ধমক দেন যে আপনি সঠিকভাবে কেন তদন্ত করেননি। কারণ পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত না করে তাদেরকে অন্য পথে কেন পরিচালনা করেছেন সেই বিষয়ে কিন্তু অশোক কীর্তনিয়া রীতিমতন ধমক দিয়েছেন, বলেছেন সঠিকভাবে তদন্ত করতে, এবং পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ আছে সেই অভিযোগ গ্রহণ করে, আগের যে অভিযোগ আছে সেই অভিযোগের সঙ্গে ট্যাগ করে তদন্ত আবার নতুন করে শুরু করবার জন্য জানিয়েছেন। যদি না হয় তাহলে তিনি ঘটনাস্থলে যাবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন, এবং পরবর্তীতে ওসির সঙ্গে কথা বলেন এ বিষয়ে সঠিক তদন্ত করবার জন্য নির্দেশ দিয়েছেন। যদিও তোমায় বলে রাখি যে এই ঘটনার পরে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও তৎপরতার সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় কিনা সে বিষয়ে কিন্তু তাকিয়ে রয়েছে। অশোক কীর্তনিয়া জানিয়েছেন যদি পরিবারের সঙ্গে সঠিকভাবে তদন্তে সহযোগিতা না। আইওকে একবার শুনুন, তারপর শোনাবো পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। স্বামীর পরিবারের সাথে দীর্ঘদিনের অশান্তি, তার লাশ পাওয়া গেল। আপনার ওসি আইও এনাকে জোর করে লিখে নিয়েছে যে দেখুন আমার মেয়ে ঝাঁপ দিয়েছে, মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু যারা এখানে নার্স আছে, 2টা নার্স, তাদের বক্তব্য স্যার কখনো মেয়েটা মানসিক অবসাদে ভুগতে পারে না, এতটা পজিটিভ ছিল। মার্ডার করে ফেলা হয়েছে, কে মার্ডারে জড়িয়ে আছে তাদের ধরতে হবে, ধরে নিয়ে যাতে তাদের ফাঁসি অব্দি পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে আপনাকে, কোনো কথা নেই। আর যদি ভেবে থাকেন পুরনো জমানার বসিরহাট হিঙ্গলগঞ্জ যদি ভেবে থাকেন, আমার থেকে খারাপ কিন্তু কিছু হবে না। তৃণমূলের জমানা ভুলতে পারেননি নাকি, সেটা প্রশ্নের উত্তর দেন। ডাইরেকশনটা কে দিতে তার নামটা লাগবে আমার। যারা জড়িয়েছে তাদের যদি না তোলায় আপনি আয়ো, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো। ষড়যন্ত্র করে আমার মেয়েকে মেরে ফেলে সমুদ্রে ফেলে এসছে, তাই ওদের এই ক্রিমিনালদের আমি ফাঁসির সাজা চাই। ওসি আইসি জোর করে আমাদের থেকে এফআইআর লিখে নিয়েছে যে আপনাদের এখান থেকে কাউকে বেরোতে দেবো না, সব কটাকে মার্ডার করবো, সঠিক পোস্টমর্টম হয়। তার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে আবেদন করেছি যারা আসামি তাদের ফাঁসি হোক, তাদের ফাঁসির সাজা চাই। যে ঘটনাটা ঘটেছে
সত্যি বেদনাদায়ক ঘটনা। যার সন্তান গিয়েছে তারাই তার যন্ত্রণাটা বুঝবে। বাবা মা এসেছে, তাদের কথা শুনলাম, পুলিশকে যেটা ন্যায্য ইনস্ট্রাকশন দেয় সেটা ইনস্ট্রাকশন দিলাম। এবং এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, পুরোনো দিন না, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পুরোনো দিনে জমারা ফিরে না আসে। কোনো রাজনৈতিক নেতা মাতুব্বরিতে কোনো কেসকে যেন ভুল পথে পরিচালিত না করে, এবং যেটা হয়েছে সঠিক তদন্ত হবে। আমি এসপি ম্যাডামকে বলে দিয়েছি। জবরদখল জমি ফিরিয়ে দিল পুলিশ। তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আর টিএমসি আমলে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, তাও অভিযোগ উঠেছিল। পালা বদলের পরে দখল হওয়া 6 শতক জমি ফেরত। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, তৃণমূল আমলে কিভাবে এই জমি বেদখল হয়ে গিয়েছিল? দেখো রুমেলা, এই যে বসিরহাট দক্ষিণ বিধানসভার যে গোট্রা পঞ্চায়েত, সেই গোট্রা পঞ্চায়েতের যিনি তৃণমূলের উপপ্রধান আবু রাইয়ান বৈদ্য, তিনি এই এলাকারই ফিরোজা রশিদা খাতুন সহ মোট 4 জনের 6 শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। কিন্তু এই সময় কিন্তু তৃণমূলের যেহেতু রীতিমতো তাদের ক্ষমতা ছিল, সেই সময় এই যে ফিরোজা বিবি রশিদা খাতুন সহ যে 4 জন যাদের জমি দখল করে রেখেছিল, তারা কিন্তু স্থানীয় প্রশাসনকে, থানা, স্থানীয় যে বিধায়ক সহ পঞ্চায়েতে বহুবার কিন্তু জানিয়েছে, বিএলআরও দপ্তরকে জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। তারা কিন্তু এমনকি সেই জমি যখন তারা নিজেদের দখলে আনতে যায়, এমনকি মারধর পর্যন্ত খেয়েছে বলেও কিন্তু তাদের অভিযোগ। এরপর পালা বদলের পর আবার কিন্তু এই যে ফিরোজা বিবি বাবা রশিদা খাতুন সহ 4 জনের যে 6 শতক জমি, তারা আবার থানায় তারা লিখিত জানায় এবং বিভিন্ন আধিকারিকদের জানায়। এরপর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগী হয় আজকে সেই আবু রায়হান বৈদ্য, যিনি উপপ্রধান, তার কাছ থেকে সেই জমি দখলমুক্ত করে যাদের জমি তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় রীতিমতো আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং বেশ, যে ছবি আপনারা দেখছেন, জমি ফেরত পেয়ে মিষ্টি বিলি করছেন। গোটা পঞ্চায়েতের উপপ্রধান আমার জমি 31শে ডিসেম্বর 2024 সালে জোর করে, আমার এখানে গাছগাছালি ছিল, সেই সব কেটে কুটে জোর করে দখল করে নিয়েছিল। পিছনে ওনার জমি আছে, সেই জায়গার উদ্দেশ্যে ওই সামনে পুরোটা ওর জায়গা সোজা করে ঘিরে নিয়েছিল। এমনকি আমাদের মারধরও করে, বিভিন্ন রকম হুমকি, নানান তাল কথাবার্তা বলে। আবু রায়হান বৈদ্য ক্ষমতার দাপটে জায়গাটা আমরা ফেরত পেয়েছি। প্রশাসনের মাধ্যমে আমরা জায়গাটা ফেরত রিটার্ন পেয়েছি। আগে থানায় অভিযোগ? হ্যাঁ, আগে কোনো অভিযোগ নেয়নি, থানা কোনো কেস নেয়নি। তারপরে এই সরকারকে ধন্যবাদ জানাবো, এই সরকার আসার পরে আমরা আবার ফের কমপ্লেন করি, তারপরে আমরা সেই মাধ্যমে আমাদের জায়গাটা রিটার্ন পাই। মিনাখায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, মারধর, বাড়ি ভাঙচুর, টাকা আত্মসাতের অভিযোগ। টিএমসি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বিধায়ক উষারানী মণ্ডল এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার করে সব টাকা ফেরতের দাবি স্থানীয়দের। বছর ধরে মিথুন মাস্টার, উষারানী যেভাবে আমাদের গ্রামটাকে নষ্ট করে চলেছে, ঘেরি লুট, টাকা লুট, মানুষের জনসাধারণের টাকা আত্মসাৎ করেছে, জোড়া খুন হলো, তার কোনো বিচার হলো না। এমনকি নাইট গার্ডের নাম করে মানুষকে হতাশা করছে। 2021 সালের পর থেকে এই এমএলএ উষারানী, তার স্বামী ও তার ছেলে নীলুৎপল মণ্ডল জমি আত্মসাৎ করেছে, লুট করেছে। পার বিঘে থেকে 5,000 10,000 টাকা করে কাটমানি তুলেছে, মেছো ভেড়ি থেকে কাটমানি তুলেছে। বিনীত নিবেদন যে তার যেন যথাযথ শাস্তি হয়, আমাদের এটাই, এর জন্যই আমাদের এই আন্দোলন। খুনের হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। হোটেলে হামলা, তোলাবাজির অভিযোগ, হোটেল মালিকের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ। রায়না 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি গ্রেফতার। 20শে জুন থানায় অভিযোগ করেন মাধবদীঘির বাসিন্দা। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে অনুপম খেরের সাক্ষাৎ।
देखिए उस समय चुनाव বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ অভিনেতার, মজার ছলে নেতা অভিনেতার কথা। उस समय चुनाव के माहौल था और चुनाव के माहौल जनता के सामने आपने स्टेटमेंट दिया था कि अनुपम खेर के सिर पर बाल आ सकते हैं लेकिन दूसरी सरकार यहाँ नहीं आ सकती, वो बड़ा वायरल हुआ। देखिए उस समय चुनाव के माहौल था और चुनाव के माहौल जनता के सामने ऐसा ऐसा बोलना पड़ता है जो उसको एक्सेप्ट करे। मुझे तो बड़ा अच्छा लगा। लोग तो पॉलिटिकल भाषण सुनते बोर हो जाता है ना, तो उसमें कुछ हम लोगों को ऐसा पंच करना पड़ता है। और अनुपम खेर तो हिंदुस्तान में मशहूर है, पश्चिम बंगाल के बच्चा भी अनुपम खेर बहुत सारे फैन भी है आपको टक्कर करते हैं और आपका सभी पिक्चर देखते हैं, इसलिए आपका चेहरा सबका नजर में। और मुझे बड़ा अच्छा लगा आपको जवाब दिया। मैंने कहा भाई आप मुझसे ये प्रार्थना ना करिए कि मेरे सर पे बाल आए। हम तो अभी भी तो दूसरा बात है, लेकिन हमारा कहना यही था कि देखिए आसमान जमीन पे आ सकते हैं, जमीन आसमान पे जा सकते हैं और गंगा जी का पानी राइटर्स पे घुस सकते हैं, लेकिन अनुपम खेर के सर पे फिर से बाल उबल सकते हैं, लेकिन चौथे बार के लिए तृणमूल कांग्रेस सत्ता पे नहीं आ रहा है, वो आया नहीं। बहुत अच्छा, आपको शुभकामनाएं मेरी, और प्रभु से प्रार्थना है कि आप बहुत अच्छा काम करें। आपके साथ थोड़ा सा वक्त गुजारा, बहुत ज्ञान की बातें आपने सुनाई, बड़ा अच्छा लगा। धन्यवाद, नमस्कार।